আচার্য শ্রী সুভাষচন্দ্র মহাশয়। তার দুষ্ট সাধনার ফল আমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রী, তাদের পক্ষ থেকে আমাদের প্রিয় স্যারকে, শ্রদ্ধ স্যারকে শ্রদ্ধাঞ্জলি অথচ এই ক্ষুদ্র প্রয়াস। ভাষ্য: বিকাশের দিকে ক্রমাগত আত্মনুসন্ধানে, রচনা তরুণ তখন বিশ্বাস। দেয়ালের মধ্যে দেয়াল, নখের মধ্যে ছুঁচ, ঘুমের মধ্যে চেনা, শয়তানের দল জানে বোমার শব্দে সব চাপা পড়ে যাচ্ছে। রক্তের মধ্যে রক্ত বীজ, চোখের মধ্যে স্বপ্ন, বুকের মধ্যে বিশ্বাস। শয়তানের দল জানে না নিঃশব্দে সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর 1974 সাল, দীর্ঘ 3.5 বছর পর অন্ধকার কারাগার থেকে মুক্তি পেল সুভাষ। জরুরি অবস্থা জারির ডাক্তারে সুভাষ ঘরে ফিরল। স্বাধীন দেশে জনগণতান্ত্রিক আন্দোলন তখন দুষ্করে কামার তলায় পরাজয়ের গানি আর ব্যর্থতার বেদনা নিয়ে সুভাষ থাকলেন বাসভূমি। পথ তুলছেন পথে পথে, মাঠের মানুষ জমিতে করত হাত বাড়ায়, হাতে হাত রাখে বন্ধুপতি অমিল চট্টোপাধ্যায়। চল সংঘ সংগঠনে, সমাজ গঠনে তার ভূমিকা কম নয়। সে এক অনন্য দিগদর্শন, রূপান্তরিত অধ্যায়। ময়দানের সবুজ প্রশ্বাসে ফলিয়ে নিলেন ফুসফুসের সব ঝিল্লি। খেলাধুলো, বিনোদন, নাটকের মহড়ায় দিন যায়, জীবন জীবন বদলে ওঠে। পঠন পাঠনের তীব্র নেশাতে ছিল বাল্যকাল থেকে। অন্তর্গত রক্তে ছিল তার উপস্থিতি। পিতা সুধীর কৃষ্ণ কুণ্ডু গৃহ শিক্ষকতা করতেন। পিতৃব্য সতীশ চন্দ্র কুণ্ডু ছিলেন বসিরহাট হাই স্কুলে ছাত্রদলের শিক্ষক। সেই পথে আজও চলে সুভাষের পদযাত্রা। বিদ্যাসাগর কলেজ থেকে আমন্ত্রণ পেলেন আংশিক সময়ে অধ্যাপনার জন্য। বুকের মধ্যে জানা পড়ল বিবেক দ্বন্দ্বযুদ্ধ সে এক কঠিন কঠোর মহারণ। বিদায়কে স্বাগত জানাতে উঠা তত্ত্ব, দর্শন, আত্মজিজ্ঞাসা। ছেড়ে আসতে জড়িয়ে থাকা অস্বস্তিকর পরিস্থিতিকে অতিক্রম করে রাজনৈতিক চেতনা, মূল্যবোধ আর দায়বদ্ধতা দিয়ে ভাঙতে পারে যারা, তারা করতে পারে। এই আত্মবাক্যকে সামনে রেখে মানুষ গড়ার কারিগর হতে চাইল তার বিবেকী সত্তা। বিকাশের স্তর মেনে দিল যাত্রা, রোপণের পাল তৈরি করে স্বভাবের নতুন বাগান। ইতিহাস বারবার করে থেকে সত্য স্বভাবে। নাতিদীর্ঘ প্রস্তুতি পর্বের শেষে সুভাষ সারা দিলেন। সুযোগ দিলেন বিদ্যাসাগর কলেজ থেকে। সুযোগ নিলেন সুভাষ। সান্ধ্য থেকে প্রাতঃ, প্রাতঃ থেকে দিবা। শুরু হল সুভাষের সাধনা। ছাত্র কল্যাণে সুভাষ তখন একটি নাম, একটি প্রতীকী আলোর স্তম্ভ। এই বসিরহাটে অন্যতম প্রধান শিক্ষক সুনীল কুমার ভট্টাচার্য তার জগৎ সন্ধানের দৃষ্টিতে খুঁজে পেলেন, ডেকে নিলেন প্রলয়ী সুভাষকে। সুনীতিবাবুর সান্নিধ্যে আসা সুভাষের রৌদ্র দীর্ঘ পথ চলা এক নবতম মা, অথবা বিদ্যের পূর্ণতায় এক অলৌকিক মাইল ফলক। শিক্ষা চেতনা অশ্বরী সময় যেন পার ছাপিয়ে ফিরিয়ে দিলেন বিপ্লবের প্রাথমিক শর্তের কাছে। অথবা সুভাষের সমর্পণ একটি বৃত্তের পূর্ণতায় এক দীর্ঘ রণরক্ত স্মরণের পরিক্রম শেষে
ফিরে আসা তাই ফেরা নয়, যাওয়া এবং যাওয়া বিকাশের দিকে ক্রমাগত আত্মসন্ধানে আপনাকে ছুঁয়ে পায় গঠিত করে প্রক্ষেপণে বাস্তবে বিবেকে বোধের উৎসার দিকে যাওয়া। মানুষ সেখানে সিদ্ধি ও সাধনা উভয়ত। তারপর আর স্বপ্ন নয়, স্বপ্নের বাস্তবায়ন একান্ত সর্বাঙ্গিত আর্য তাপস আপন বুকে পাঁজর চালিয়ে দীনগত সাধনা সিদ্ধি ও নির্মাণ। উপহাস ব্যঙ্গ বিদ্রুপে কখনো পদবিক্ষত, কখনো অষ্টশত শতদলে পূজিত। সাফল্য ব্যর্থতার চড়াই মুদ্রায় ভাঙতে ভাঙতে এক মহাস্থবিরের যাত্রা।
গেছে নিরুদ্দেশে, কি আছে শেষে পথে। মঞ্চে উপবিষ্ট অন্যান্য শ্রদ্ধেয় গুণীজন দর্শক আসনে উপবিষ্ট অন্যান্য শ্রদ্ধেয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সুভাষচন্দ্র মহাশয়কে 4.5 বছর ধরে টাকি সরকারি মহাবিদ্যালয়ে জয়েন করি। সেখানে এসে শুনলাম যে সেখানে সাংবাদিক স্নাতক স্তরে পদার্থবিদ্যা পড়ানো হয় না। এটা অসম্ভব ব্যাপার, কারণ এটা সরকারি মহাবিদ্যালয়, এখানে অনেক রিসোর্স আছে, তার সত্ত্বেও এটা হয় না। খুবই আশ্চর্য হয়েছিলাম। শুনলাম যে ইন্সপেকশন ইত্যাদি সব ফর্মাল ব্যাপার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কর্মকর্তা এই পড়াশুনো সাংবাদিক স্নাতক চালু করবে। পরিস্থিতির চাপে আমি নতুন জয়েন করে বিভাগ তৈরি করলাম, কারণ ওই রকম সুন্দরভাবে সাজানো, ওরকম অল্প জায়গার মধ্যে পারফেক্টলি প্ল্যান এবং অর্গানাইজ পশ্চিমবঙ্গের বহু ফিজিক্স ডিপার্টমেন্টে, বহু কলেজে এখানে সাংবাদিক স্নাতক স্তরে পদার্থ আমাকে দেখে এইরকম একটা মানুষকে কাছ থেকে দেখে, এইরকম শিক্ষার পরিবেশ দেখে, যেটা সারা জীবন আমি এখানে চলবো। আমি শিক্ষক হিসেবে নিজের শিক্ষককে সমৃদ্ধ হয়ে ওনাকে দেখি। আর আমাদের কলেজে, সরকারি কলেজে প্রথম শুরু থেকে এই সাংবাদিক স্নাতক স্তরে উনি ছাড়া একটা সম্ভব হতো না। আজকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা খুব শোনা এবং দর্শক আসলে ভবিষ্য সুভাষচন্দ্র অগণিত গুণমুগ্ধ ছাত্র ছাত্রী বন্ধু, আমি আজকে অনুষ্ঠানে না আসলে জীবনের একটা বড় জিনিস আমি প্রত্যক্ষ করে দেখে বঞ্চিত করলাম। এটা প্রকাশ করে ঠিক বোঝানো যায় না, উপলব্ধির মধ্যে আনতে হয় মানুষ কত ভালোবাসে। তার ছাত্রছাত্রীরা তারা তো বটেই, সেটা আমরা জানি। নিঃস্বার্থ ভাবে, সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে কত ছাত্রছাত্রীকে সুভাষচন্দ্র করে অরুণ বসুর নাম। অরুণ বসু তিনি চিঠিতে করছিলেন, আমার সঙ্গে আলোচনা করছিলেন যে বসিরহাট হাই স্কুলে সুভাষকে দিলে কেমন হয়, সুভাষ চাষ খুবই ভালো। আমরা অনেকে ছিলাম, আমরা বললাম যে সুভাষচন্দ্র কতটা উপকার হবে তা বলতে পারবো না, তবে বসিরহাটবাসী যথেষ্ট উপকৃত এবং আমার কথা, আমাদের কথা এটা সত্য পরিণত হয়েছে। এখনো পর্যন্ত অবসর প্রাপ্তির পর ছাত্রছাত্রীদের নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়ে চলেছে। শ্রী সুভাষচন্দ্র মহাশয়, শ্রদ্ধা গুণীজন এবং সম্মানিত সুভাষবাবু ছাত্র শিক্ষকের যে সম্পর্ক তার বিভিন্ন দিক এখানে আলোচিত হচ্ছে বা হয়েছে। কিন্তু আমার সংগঠন আদালত বহুদিন সম্মেলনী থেকে আমরা তাকে অভিনন্দন জানিয়ে এসেছি কলকাতা থেকে। কেননা এই সংগঠনের সঙ্গে এখানকার দেশের পাকামির একটা বিশেষ আত্মীয়তা প্রতি বছরই আমরা এখানে এসে থাকি এবং সুভাষবাবু যুগ্ম সম্পাদক
আজকে দেখে ভালো লাগলো এত ফার্স্ট লাইফ বিশ্বায়নের যুগেও একজন শিক্ষকের প্রতি ছাত্র শিক্ষক এবং তাদের সমবয়সী যে ব্যক্তিত্ব যারা আছেন এত শ্রদ্ধাবোধ আমরা অতিরিক্ত এবং উৎসাহিত করলাম। সোহেলবাবু মনে মনে যেটা পোষণ করেন আমার মনে হয় এখানে প্রফুল্লচন্দ্রের কথা আলোচিত হয়েছে, তার সেই অমোঘ বাক্যের কথাটা উল্লেখ করে দিচ্ছি, সর্বত্র জয় পুত্রার শিক্ষা করা যায়, জয় সর্বত্র আশা করবে, কিন্তু পুত্র এবং শিষ্য থেকে যদি পরাজয় আক্রমণ করো সেটা নিশ্চয়ই বলব। আমরা দেখেছি আমরা একটা নতুন শব্দ আনন্দবাজার পত্রিকা থেকে আমরা পেয়েছি। আমরা এর আগে অন্নচক্র শুনেছি, জলচক্র শুনেছি, সুভাষচন্দ্র মহাশয়ের উপরে তারা একটি নতুন শব্দ ব্যবহার করেছিল, সেটা হচ্ছে শিক্ষা শব্দ। আনন্দবাজার আপনার আজকাল পত্রিকায় অগস্ট মাসে 2003 সালে একটি আর্টিকেল বেরিয়েছিল, আমরা জানি না আমাদের মনে আসছে, সেখানে লেখা ছিল তাহাদের কথা। তাহাদের কথা যারা করেছেন সেখানেও আমরা শিক্ষক সুভাষচন্দ্রকে দেখতে পেয়েছি। আমরা যে কোনো অনুষ্ঠান করি না কেন সেই অনুষ্ঠানে যদি একদম চুম্বক কথাটা যদি কেউ করে থাকেন যাচ্ছি করুন না কেন, রবীন্দ্রনাথকে না স্মরণ করে কোনো অনুষ্ঠান করতে পারে। এই রবীন্দ্রনাথ প্রফুল্লচন্দ্রে 70 বছর বয়সে তার শিক্ষা জীবন সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন তার দু একটি লাইন উল্লেখ করলেই তার সঙ্গে আমরা সোহেলবাবু যে সুন্দর সাজের বিষয়টা আমরা বুঝতে পারি। আমরা সুভাষচন্দ্র মহাশয়কে আমরা অভিনন্দন জানাই। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গত প্রাণ শ্রী সুভাষচন্দ্র মহাশয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। এই যশস্বী শুনিয়াছি তিনি কথা পাবো না জানি কিভাবে বলিত গুণকীর্তন উচ্চ বৃত্তিধারী দুর্বার শিক্ষক জবের বিদ্যা পরিপূর্ণ ব্যবসায়ে মগ্ন তহিত হৃদয়ে কত দাবানল সম বিদ্যায় তুমি করিলে ভূষণ স্থাপিলে শিক্ষা সত্র গবেষণাগার বিদ্যালয়ে সহায় সম্ভব থেকে শিক্ষার্থী করে আচার্য প্রফুল্লচন্দ্র তব ধ্রুব দ্বারা আচার্য প্রফুল্লচন্দ্র তব ব্রততব প্রেমী ক্ষমতা শুদ্ধ সত্য সুশিক্ষক রবিবারের থাকি সবিবের যতনে তুমি ভুবনের মাঝারে আচার্য প্রফুল্লচন্দ্র সম্মেলনী জয়ে শতত শরীরে তোমা মনের মন্দির। না, ঘরের মধ্যে না, যা বলার বাইরে থেকে বলে চলে এলাম। নিচে পড়ো। আমি পদ্মদের চূড়োর মতো, শূন্যতাই আমার স্বভাব। সেই চূড়ার মুখেও ঝর্ণা করে, তোমার মালাতেও মালা তুলে জাল খুলে দাও, ভিতরে যাবো। আসতে দেবো না, কি বলতে শিখবো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেয়েছে, কাটতে হবে, তাকে ডাক। দেখো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়েছো দাদা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি নাচতে যাবো, কোন কাজে লাগবো? মাটির কাজ তোমার যৌতুকুরির কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবরকে ফেলা উঁচু করা সরকার মতো নাচতে পারে। যাও যাও, আর কথা করো না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু হয়তো আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলো নিয়ে দৌড়ে ছাড়াচ্ছিলে, তাই থেকে মুগ্ধ হয়েছিল। তো
ভয় কিসে? পৃথিবী তার আপনার রানীর জিনিস আপনি খুশি হয়ে যায়, কিন্তু যখন তার বুঝে মরা ঘরগুলো ঐশ্বর্যগুলো ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কালা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। সাপের কথা জানি না, এ জানি আমার শক্তি নিয়ে আসছে। আমার শক্তিকে তুমি খুশি করতে ভারী খুশি লাগে, তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো, মাটির উপর তিন পা দাও, পৃথিবী খুশি হয়ে এলো। তুমি কি জানো বিধাতা তোমাকে কুকুরের মায়া নাড়ালে অবরোধ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে এনে তোমাকে আমার হাতের মুখের মধ্যে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে মুড়ি দিয়ে ফাটকে দেখতে চাই, না হাতটা ফিরিয়ে চুলে ফেলতে চাই। তোমার রক্তকরণীর আপাতত ছেঁচে নিয়ে আমার কাছে অর্জন করতে পারি না কেন? সামান্য পাত্রিকতা আসল জায়গাতে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই পড়ছে। আচ্ছা নন্দিনী, আমার কি মনে হয় ভুলে বলো? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর খুলে খুলে বসেছে, ঝড়ে আসা মেঘের মতো। দেখে দেখে আমার মন আছে। রঞ্জনকে দেখে তোমার মধ্যে নাচে সেও কি? সে কথাটা তোমার কি সময় নেই? আজকে সময় শুধু এই কথাটা বলে যাও। সে নাচের তার আলাদা, তুমি বুঝবে না। কিছু কিছু বুঝি, আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে তো জড়িয়ে আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো, পৃথিবীর নিচের তলায় পিঞ্জ পিঞ্জ পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটেছে, সেখানে রয়েছে জাদু খেলা। দুর্গম একটি হিরে আনি, মাটি আনি, প্রাণের জাদু ফিরে আনতে পারবে। তুমি তো নিজেকে নিচে জায়গা দিয়েছো, তারপরে কেন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার একটা ছোট্ট ভাষার দিকে হাত বাড়িয়ে বলছি। আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত, কৃষ্ণাকাশী মোটা উর্বরা দুনিয়া লেখন করে নিয়েছে, যাতে মরুর করে সাঁতাই বাড়ছে। দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আহ্বান করতে পারছে। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখতে তো মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নদীর একদিন দূর দেশে আমার মধ্যে একটা ক্লান্ত পাহাড় দেখেছিল, বাইরে থেকে বুঝতে পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন বহু রাতে ভীষণ শব্দ শুনল, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন কুমড়ে কুমড়ে আমার ভেঙে গেল। দেখি ভূমিকম্পের টানে মাটির নিচে পাহাড়টা তলিয়ে গেছে, সঙ্গীর ভার নিজের অবচরে কেমন করে নিজেকে মিশে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সেটা উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। ঠিক বুঝতে পারিনি না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার আহত হয়ে যায়। সেই ছন্দে নতুন নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই ছন্দের মধ্যে তুমি এমন সহজ হয়েছে, এমন সুন্দর, আমার কতটুকু তবু তোমাকে ঈর্ষা করো। তুমি তো নিজেকে সবার থেকে বরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজে ধরা পাওয়া গেল। নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানা মোটামোটা জিনিস চুরি করতে বসেছে, কিন্তু যে দাম বিধাতা হাতের মুঠির মধ্যে থাকা, সেখানে তোমার চাপা তুলির মতো আঙুলগুলি যতটুকু পৌঁছায়, আমার সমস্ত দেখে চোখ তার কাছ থেকে যায়। বিধাতা সেই বদ্ধ মুঠি আমাকে খুলতেই হবে। তুমি তো আমাকে ঘরে দেখেই দিলে না। তুমি কেন এসব বলছো? আমার অবকাশে দুজন তোমাকে ঘরে আনতে চাইবে। যেদিন পালে খাওয়ার তুমি অনায়াসে আসবে, সেই দিন
আগমনীর লগ্ন লাগবে। সে খাওয়া যদি ঝড়ের খাওয়া হয় সেও ভালো, এখন সময় হবে। আমি তোমাকে বলছি রাজা, সেই বাড়ির হাওয়া আসবে আমার রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত তরবির মধ্যে দিয়ে ধরে রাখে কি আমি জানি না। নন্দিনী, তুমি তো আমার ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি করে মধুকে ধরে, তার বাবা রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে দিতে চায় বিনা তার বাজে না, ছেড়ে যায়। আর না, যাও তুমি চলে যাও, নাহলে বিপদ করবে। যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। দরজা খুলো। আবার এসেছে অসময়, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা শুন, তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজায় ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় উঠে গেছে, অঙ্কুরে আর ছাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে লড়বো না। রঞ্জনকে চা বুঝিয়ে সরকারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দীর্ঘ সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারি। মানুষের নাম চাই, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজার অবসাদ খুশি রাখবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের টাকায় ঘুমিয়ে যায়। বুকের ওপর দিয়ে চাপা চলে যাও, তবু নড়বো না। নমিনি আমার কাছে যদি প্রশ্রয় পেয়েছে, তাই ভয় করো না, আর ভয় করতেই খাবো। আমি চাই সবাইকে যেমন ভয় দেখে না, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা শূন্য করবো, তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছে। খোলো খোলো দ্বার। ও কে পড়ে ওখানে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বলবো? রঞ্জন? কখনোই রঞ্জন না। হ্যাঁ হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। যাবো রঞ্জন, রঞ্জন যাবো। আমি এসেছি তোমার সখী রঞ্জন। রাজা জানিয়ে রাজা রঞ্জনকে জানিয়ে দাও। সবাই জাদু জানো, ওকে জানিয়ে দাও রাজা। জমের কাছে জাদু শিখেছি, জানাতে পারি না, যেমন খুঁজিয়ে দিতেই পারি। আমাকেও দ্বিগুণ করাও। আমি আর সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমি সমস্ত শক্তি দিয়ে কিন্তু যৌবনকে মেরেছি। মরা যৌবনের বিষয় আমাকে দেখেছি। আমার নাম করতে নিয়ে যা। এমন করে বলছিল যে আমি শুনতে পারি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেমন আগুন জ্বলে উঠল। বীর আমার নীল পাখির পালক, এই ফলের যৌবন যায়। তোমার জয়যাত্রা আজ শুরু হয়েছে। যাত্রার বাবু আমি এই তো ও ধারে আমার সেই অপরাধী মঞ্জুরি। তবে তো কি সুন্দরকে দেখেছিল। সে কোথায় গেল রাজা? কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালকের ফুলের বন্ধরে রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো কচি, তার মুখ কিন্তু উদ্ধত, তার বাক্য
ফুলের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে কি এই মুহূর্তেই মেরে ফেলতে পারি? তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাথে সাথে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথে করলে কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমার হাতে হাতে রেখে বুঝতে পারছো সেই লড়াই শুরু হয়েছে। এই আমার খোঁজা আমি ভেঙে ফেলি ওর দণ্ড ছেড়ে ফেলো গেল। তোমার হাতের মধ্যে হাত আছে, তোমাকে মানুষ মানুষ সম্পূর্ণ মানুষ, তাতেই আমার লক্ষ্যে। নমস্কার। নমস্কার। মারতে হবে, লাইট মারতে হবে। ওখান তো লাইটটা পড়ছে তো না। আমার শ্রদ্ধা ভাবন, আমার স্যার শিক্ষক অধ্যাপক হরিপ্রসাদ নন্দ, উপস্থিত আমার শ্রদ্ধা ভাবন অগ্রগতি মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ মুখার্জি, উপস্থিত আমার অগ্রগতি শ্রদ্ধা ভাবন সাহিত্যিক শ্রী পরেশ ভট্টাচার্য, মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী শিশুনন্দ, আমাদের বৌদি শ্রদ্ধা শ্রীমতী চন্দ্রশীলতা এবং উপস্থিত সুভাষের অনুরাগী অনুরুদ্ধ সুধীবৃন্দ। আমার মনে হয় সুভাষের যারা ছাত্র ছিলেন তারা যে সম্বর্ধনাটা আয়োজন করেছিল, সম্বর্ধনার আগেই আপত্তি সুভাষের আজকের দিনকে আমরা স্থির করেছি। এগুলো আমার মনে হয় সুভাষ বসু রাষ্ট্রীয় শিক্ষকতা করতেন, সরকারি নিয়মে অবসরপ্রাপ্ত হয়েছেন, সেই জন্যই বোধহয় আজকে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষক জীবনে সুভাষের অবসর হয়নি। সুভাষ আগেও শিক্ষক ছিলেন, এখনো শিক্ষক আছেন, আগামী দিনেও শিক্ষক থাকবেন। সেজন্য শিক্ষক হিসেবে তারা নেওয়া হয়নি। সরকারি নিয়মে হলেও ছাত্রছাত্রীদেরকে যে সুভাষ স্যারের সুভাষবাবু কোনো অবসর করেন। আমি আজকে মহিলার যারা অনুষ্ঠানে গিয়েছিলাম, আসার সময় আমাদের স্যার শ্রদ্ধেয় প্রধান শিক্ষকরা তরুণ বসু যে বাড়িতে থাকতেন সেই বাড়ির সামনে দিয়ে আসছিলাম। আস্তে আস্তে স্যারের কথা মনে পড়ে গেল। আগে সারা দুপুর ওখানে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক ব্যবহার বসুর কথা মনে পড়ে গেল। আর হেড স্যারের বাড়ির সামনে এসে সুভাষের একটা কথা বারবার আমার মনে হতে লাগলো। যেদিনকে সুভাষ প্রথম মুর্শিদাবাদে গিয়েছিল, স্যার দেখেছিলেন সুভাষ উদ্যাপনা করতে মুর্শিদাবাদ কলেজে। তারপরে অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, অনেক বৃত্তান্ত সেই ঘটনায় আমি যাচ্ছি, সেই ঘটনার ইতি হতে গিয়ে তারপরে হাই স্কুলে তার পদার্পণ হল। হেড স্যার যখন স্কুলে আসতে বললেন, শিক্ষকতা করতে বললেন, প্রথম দিনই শিক্ষক হিসেবে সুভাষকে স্যার একটা কথা বলেছিলেন, সুভাষ তোকে আমি চাকরি করার জন্য ডাকিনি, তোকে শিক্ষকতা করার জন্য ডেকেছি। একথা সুভাষ আমাকে কয়েকবার বলেছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে।
আজকে দাঁড়িয়ে আমার শিক্ষকের দরকার মনে হচ্ছে। তো শিক্ষকতা সেবা করতে বলি সবাই এত উন্মুক্ত জাতিকে সমর্থ হয়েছিল এই সময়, যে সময়টা সাধারণ কোনো সভা হয় না, রাজনৈতিক সভা হয় না। সেটাই কথা শিক্ষকতা জীবনের সফলতা, তার গুণমুখের একজন সমর্থ হয়েছে। কিন্তু আমাদের যখন লোকেরা বললেন একটা সময় আরম্ভ হবে, আমি বললাম ভালোই হয়েছে, আমি একটা দিল্লি চলে যাবো, সবাই থেকে চলে যাবো। তারপরে আমি সোমবার হোলির ছুটি হলো, দোলের ছুটি হলো, আমি থাকতে পারলাম আজকে। আমি জিজ্ঞেস করলাম কেন এই সময়টা বেঁচে হবে? বলো সবাই হাসপাতালে ফিরে যেতে চাইছি। তাহলে বুঝলাম সমাজের সব ছাত্রছাত্রীরা সমাজের খুবই প্রতিষ্ঠিত, কেউ চিকিৎসক, কেউ অধ্যাপক, কেউ বড় চাকরিজীবী, বসিয়াদের আটকা দেওয়ার সময় তাদের নেই। সেই জন্য এত তাড়াতাড়ি তাদেরকে মাস্টার ট্রেনিং তাদের ফিরে আসতে হবে। স্যারের লোক সম্পূর্ণ সরকার একটা সময় নিজের মতো তাদেরকে নিয়ে যায়। এইখানেই বলে সমাজের কতটা সফলতা, কতটা খরাপ থেকে প্রশ্ন করা যে সুভাষ কলকাতার শহরে বড় নামি দামি কলেজে এখন বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করতে পারতেন, যে সুভাষ বড় চাকরি করতে পারতেন, সেই সুভাষ বসিরহাটের মতো মফস্বল শহরে ছাত্র পড়িয়ে যাচ্ছেন, দিবারাত্রি ছাত্র পড়িয়ে যাচ্ছেন। আর তার যা প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীরা তারা সেইকে ঠিকমতো অনুসরণ করছে কিনা, যাদের বিকেল মাস্টার ফেরার তারা প্রতিষ্ঠিত জীবন তাদের অনুষ্ঠিত হবে, এইটি একটা জিজ্ঞাসা আমার কাছে জানিয়েছে। এই জিজ্ঞাসা আগের সভা নেয়, জিজ্ঞাসা বিভিন্ন সমাজে সমাজ সম্পর্কে, স্যারের সম্পর্কে, যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার যোগ্যতা ছিল, তিনি মফস্বলে শিক্ষকতা করলেন। সেইটি প্রশ্ন আমাদের কাছে সুভাষ দ্বারা ওরা স্যারের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করেছে। তাই একটা ছাত্রছাত্রী আগে প্রতিষ্ঠিত হয়েছে, তার হাত দিয়ে অনেকে সমাজের প্রতিষ্ঠা লাভ করেছে। আমি তাদের কাছে এই আবেদন করি, বসিরহাটের বাসী হিসেবে বসিরহাটকে ভালোবাসুন, বসিরহাটের মাটিকে ভালোবাসুন। আপনারা যারা আদর্শ অনুপ্রাণিত হয়ে যারা উন্মুক্ত সমর্থন কলকাতা শহরতলি বন্ধুরা গ্রামের একটা জায়গায় রেখে গ্রামকেন্দ্রিক শহরে সুভাষের আদর্শ অনুসরণ করতে গেলে একটু বসিরহাটকে ভালোবাসতে হবে, বসিরহাটকে রাজনীতিযাপন করতে হবে, বসিরহাটের মাটিকে ভালোবাসতে হবে। সুভাষ বসিরহাট শহরে অনেক ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন, অনেক চিকিৎসক তৈরি করেছেন, অনেক প্রতিষ্ঠিত চাকরি তৈরি করেছেন। এর জন্য বসিরহাটবাসী তার কাছে নিশ্চিত কৃতজ্ঞ, আমিও ব্যক্তিগত কৃতজ্ঞ, আমাদের সকলের ধন্যবাদ। কিন্তু আমাদের সবার বারে বারে মনে হচ্ছে ওই যে সুন্দরবন অঞ্চলে ওই যে আদিবাসী এলাকা, ওই চাপাড়ি আবাদ আদিবাসী এলাকা, ওই নীলিমা, উর্মিলা, ইচ্ছামতি, ওই যে সুব্রত, নিজের ছেলে মেয়েরা যারা আদিবাসী ছেলেমেয়েরা উপরে উঠতে চায়, সমাজে এগিয়ে যেতে চায়, সমাজের মূল স্রোতে আসতে চায়, কোন সুভাষ তাদের শোনাবে, কোন সুভাষ তাদের মানুষ করবে, এই কথায় চেতনা আমরা সবাই জানি। সবাই প্রথমে সমর্থন দিয়ে যদি সুভাষ বাবুর আদর্শ যদি অনুপ্রাণিত সেই কাজ আমরা করতে পারি, তবেই তো সুভাষ বাবু সম্পূর্ণ সার্থকতা। আমাদের সমাজের শিক্ষকরা যে জায়গায় চলে যাচ্ছে, সমাজের সবচেয়ে যে স্থান স্থান আমরা দেখেছি গ্রামাঞ্চলে আমি সেটা একটা কথা বলি যে আমার মনে হয় আমার অনুভূতি যে আমাদের সমাজকে কি শক্তি করে আজকে সমাজ করতে হয়, আজকে শক্তি করে মানুষের সাথে পাশে দাঁড়াতে হয়, তাহলে অসংখ্য লাভ তৈরি হবে। তাই আমি এখানে আমার স্যার আছে তাদের আমি বলি ডাক্তার শিক্ষাগত যদি ইন্দ্রনাথ আমাদের সমাজ গঠিত করে, আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, আমাদের যারা দরিদ্র অবহেলিত মানুষ, তাদের সামাজিক সাংস্কৃতিক হাত থেকে যে সমষ্টিতে দুর্বল মানুষ সারাতে পারবে, সমাজে গিয়ে মেরুদণ্ড খারাপ করে বুক টিকিয়ে পাঠিয়ে না করে সেই ইচ্ছাকে তৈরি করতে হবে। এই
হিসাবে পরিবার পক্ষে কিছু সপ্তাহ প্রধান সুবাস আমি একটা সফল এই জন্য সুবাস করি। আমি যারা অগ্রগতি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আর এখানে যারা উপস্থিত আমার ছাত্রবাড়ি আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি। ছোটদের অসংখ্য অসংখ্য ভালোবাসা করি, আমার সতীর্থ জানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়কে আমাকে আহ্বান করার জন্য আমি অভিনন্দন জ্বালতে জ্বালতে আমার ক্যামেরা দিয়ে এটা কি সঠিক জায়গা বলে মনে করছি যেখানে আমরা দাবি দিতে পারি আমাদের স্যার শ্রী সুভাষ চন্দ্র তাকে জাতীয় শিক্ষক হিসাবে মর্যাদা দেওয়া হয়। শিক্ষক তিনি শিক্ষকতা এবং শিক্ষকতার শিক্ষার্থী ছোট্ট আমিনার বাইরে আমাদের জীবন চর্চার প্রতিটি ক্ষেত্রে নানাভাবে তিনি আমাদের সঙ্গে বিশ্বাস স্থাপন করেছেন। সর্বপ্রথম ঘোষণার আগে তার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত জাতীয় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, তিনি একই ধরনের কর্মকাণ্ডের সাথে নানা ধরনের ব্যবস্থা নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন। কিন্তু বিচার কথা বলেই আমরা তারপর শুনব আমাদের প্রিয় শিক্ষকের প্রতিবেদন। আজকে এখানে আমিও তার অনুভূত হয়ে এসেছি। সাক্ষাৎ পরিচয় ওনার সঙ্গে আমার কোনোদিন ছিল না। আমি শুধু ওনার কথাই শুনেছি যে উনি একজন আদর্শ শিক্ষক এবং ওনার মনে এরকম উৎসর্গীকৃত প্রাণ শিক্ষার ক্ষেত্রে গল্প শুনেছি। আজকে সুযোগ পেয়ে আমি এখানে চলে এসেছি। অবশেষে সেই মাননীয় আমাদের স্যার আমাদের বলার আগে সবাইকে একটা জিনিস বলে দিই, আপনারা যারা সার্ভিস লাভতে গেছেন সিডনি পয়েন্টারের সে বিখ্যাত ছবি ওইটা দেখতে দেখতে চোখে জল এসে যায়। তো আজকে কেন কি জানি অনুষ্ঠানের শেষের দিকে স্যারের বক্তব্য সেটা শোনার অনেক আগে মনে হচ্ছে যে বোধহয় আমরা সেই সার্ভিস লাভ সে পরিবারে সে সঙ্গে এসে পৌঁছেছি। অবহেলিত হয়ে পরে আমাদের এদিকে আমার সাথে দিকে মান দিকে সরে আয়, সরে আয়। আমার কাছে যেহেতু আদর্শ শিক্ষক সারা মহকুমায় আদর্শ শিক্ষক আপনার সবাই জানেন সত্যি এবং ওরকম আদর্শ মশাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলতে চাইছি। এই দুজন শিক্ষা জগতে মহান ব্যক্তিত্ব যাদের অবদান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সঞ্জীববাবু বাড়িতে আমি দেখা করতে গেছিলাম। সঞ্জীববাবুর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। সঞ্জীববাবু প্রথমে বললেন, সুভাষ তুমি তো পড়াতে ভালোবাসো, আমি চাই আমার 11 ক্লাসে প্রথম বিজ্ঞানের ক্লাসটা তোমার ক্লাস দিয়ে শুরু হোক। আমি বললাম, স্যার আমি অনেকদিন ছেড়ে দিচ্ছি, আমি চিন্তা করব। তারপর ঠিক 1 বছরের মাথায় বসিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমার নিজেরও শিক্ষক, আমি
একজন পূর্ণ শিক্ষক পরিমণ্ডল, তিনি প্রথম দিনই আমাকে বললেন যে সুভাষ, তোকে আমি শিক্ষকতা করবার জন্য রেখেছি, তুই চাকরি করছিস বা আমি তোকে চাকরি দিচ্ছি, এটা কোনো সময় ঠিক হবে না। পরে যখন দেখা হয়েছে আমার এই দুই শিক্ষাগুরু, তারা বারবার আমাকে জিজ্ঞাসা করেছেন, সুভাষ, কেউ বলছেন সুভাষ তুমি পড়াচ্ছ, কেউ বলছেন সুভাষ তুমি পড়াচ্ছিস। আমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সম্মতি জানিয়েছি, বলেছি হ্যাঁ স্যার, আপনারা যা বলছেন সেটা আমি যতদিন বেঁচে থাকবো আমি অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করব, জানি না সেটা কত সফল। একদিন নিয়মানুগ আমার কর্মজীবন অবসর আসবে, খুব স্বাভাবিক। এই অবসরের মুহূর্তে আমার ছাত্রছাত্রীরা একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে বহু মানুষ উপস্থিত আছেন যারা আমার ছাত্রছাত্রী নন্দবটে। বসে বিভিন্ন সেক্টরে সাধারণ মানুষ এখানে কিন্তু উপস্থিত আছেন, যাদেরকে আমি হয়তো চিনতেও পারছি না, সেরকম অনেক মানুষ এখানে উপস্থিত আছেন। তারা আমার কথা শুনেছেন, শুনে এখানে এসেছেন, এটা আমার খুবই ভালো লাগছে। তবে তাদের প্রত্যাশা অনুযায়ী আমি সারা জীবন নিশ্চয়ই চলার চেষ্টা করব, খুব স্বাভাবিক। আমার 28শে ফেব্রুয়ারি রিটায়ারমেন্ট হয়েছে। তা অনেকেই আমাকে বলেছেন আপনার মন খারাপ হল। আমি তাদের বলেছি আমার মন খারাপ হল কোনো প্রশ্ন নেই, আমি প্রস্তুত জীবনে হব না, কিছু দিন নয়, প্রস্তুত হওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ আমার প্রাণস্পন্দন যাদের মধ্যে যুদ্ধ, সেই ছাত্রছাত্রীরা যতক্ষণ আমার সঙ্গে থাকবে আমি প্রস্তুত হব না। এখন কাজ হল যেটা ভগবন্ত সহানুকারী যে দায়িত্বটা আমাকে চাপিয়ে দিয়েছেন, আমি সবার শুনেছি, খুব নিষ্ঠার সঙ্গে শুনেছি যে দায়িত্বটা আমাকে চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন তাদের অধিকার আছে, ঠিকভাবে চাপিয়েছেন। আমি এই দায়িত্ব পালন করতে চাই। অরুণবাবু, সঞ্জীববাবু সামনে আমি শিক্ষকতায় করব, যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষকতায় করব। শিক্ষকতা থেকে বিদায় হতে পারে না, বিদায় সম্বর্ধনা হতে পারে না, এটা আমার বিশ্বাস নেই। শিক্ষকের বিদায় হবে না, শিক্ষকের শিক্ষক শিক্ষক থাকবেন, শিক্ষক বেঁচে থাকবেন তার ছাত্রদের ভিতরে। আমাদের একটা বিধি আছে যে বিদায় কেন বিদায়, আমি অনেকেই প্রশ্ন করেছি, আমি নিজেকেও নিজে প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। বিদায় কিসের থেকে বিদায়? জীবন থেকে বিদায় নয়, শিক্ষকতা থেকে বিদায় কোনো প্রশ্নও করবে না। শিক্ষক শিক্ষকই থাকবেন সারা জীবন। অরুণবাবু আমাকে একথা বলে জানেন যে শিক্ষকতাটা যতদিন স্কুলে আছে ততদিন করবি, বা কত সময় শিক্ষকতা করবি না, এই কথা বলবেন আমাকে বলে জানেন। স্বাভাবিক কারণেই আমার জীবনে স্বাভাবিক ছন্দ যার মধ্যে নিহিত, আমি সেইটাই করব, শিক্ষকতাই করব। ছাত্র হলে শিক্ষকতা করা যায়, স্বাভাবিক কারণেই কোন শিক্ষা প্রতিষ্ঠান এটা শিক্ষকের বিবেচনা নয়। যদিও আমার মাদার ইনস্টিটিউশন হচ্ছে দুটো, এক হচ্ছে আনন্দময়ী বালিকা বিদ্যালয় আর বসিরহাট হাই স্কুল। মাদার ইনস্টিটিউশনের কারণে বললাম, সেখানকার মাস্টারমশাইরা আমাকে পড়াশোনা শিখিয়েছেন
ছোটবেলায় শিখিয়েছেন আনন্দময়ী বালিকা বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আর 5 থেকে 11 পর্যন্ত আমি পড়েছি বসিরহাট হাই স্কুলে। ওখানকার সভ্য শিক্ষক মহাশয়রা আমাকে পড়িয়েছেন। মঞ্চে উপস্থিত ছিলেন আমার বিখ্যাত শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য মহাশয়। উনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও এসেছিলেন এবং আমার যারা মাস্টারমশাইরা তাদেরকে অনেকেই প্রয়াস করেছেন। উনি 5 থেকে 11 পর্যন্ত আমাকে পড়িয়েছেন। আমি ওখান থেকে শিক্ষা লাভ করেছি বলে বলেছি যে মাদার ইনস্টিটিউশন, সেই মাদার ইনস্টিটিউশন এই দুটো মোটামুটি মাদার ইনস্টিটিউশনের প্রতি কিছু দায়িত্ববোধ আমার আছে, সেখানে কিছু আমার কর্তব্যের ব্যাপার আছে। আমি নিশ্চয়ই সে কর্তব্য পালন করব। যথাসময়ে আমি ঠিকভাবে মাদার ইনস্টিটিউশনের মায়ের প্রতি ছেলের যে কর্তব্য থাকে সেই কর্তব্যই আমি পালন করব। এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঠিক সময় সুযোগ মতো আমি সেই কাজটা করব। এই কথা আমি আজকে ঘোষণা করছি। আর একটা জিনিস যেটা আমার জীবনে ঘটেছে, আপনারা হয়তো যারা শিক্ষক আছেন অনেকেই আছেন এখানে শিক্ষকদের সঙ্গে জড়িত। আমি যেটা সারা জীবন ধরে পেয়েছি সেটা হচ্ছে আমি নিজেকে সত্যি ভাগ্যে আমি বিশ্বাস করি না, কিন্তু নিজেকে সৌভাগ্যবান করে মনে করি এই জন্য যে আমি যে প্রতিষ্ঠানে যখন শিক্ষকতা করেছি সেই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ থেকে শুরু করে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে শুরু করে আমার সহশিক্ষক থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মীরা কিন্তু আমাকে প্রচন্ডভাবে সাহায্য করেছেন, প্রচন্ডভাবে, যার ফলে চতুর্থ শ্রেণীর কর্মীদের এই যে সহযোগিতা এটাও আমার চলার পথে কিন্তু পাতে রয়েছে। তারা নানানভাবে আমাকে কিন্তু সাহায্য করেছে। স্কুল ছুটির পরেও দরজা খোলার দিকে সাহায্য করেছে। রবিবারের দিন ক্লাস নেব দরজা খুলে দিয়েছে। কলেজে ছুটির ক্লাস নেব দরজা খুলে দিয়েছে। টাউন স্কুলে ছুটির দিন ক্লাস নেব সকালবেলা ক্লাস নেব 6টা থেকে দরজা খুলে দিয়েছে। হরিমোহন দ্বারা স্কুল তাই আমি যে কটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে দিলাম একই, যেটা আমার ছাত্ররা যে পত্রিকা বা স্মরণিকা যেটা বার করেছে তার মধ্যে আছে, ছাত্ররা ঘোষণা করেছে যথাসময়ে আপনাদের কেমন করে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ঠিক তেমনিভাবেই তারা পাঠাবে আর কি স্মরণিকাটা আপনারা পাবেন সবাই। আর দীর্ঘায়িত করব না, এটা অনুষ্ঠানের পৌঁছে ঠিক 1টা থেকে। আর সব থেকে বেশি খুশি হয়ে যাবে যেটার জন্য আমি প্রচন্ড আনন্দিত আছি, সেটা হচ্ছে যে আমার ছাত্রছাত্রীরা ঠিক সময় মতো এই অনুষ্ঠান শুরু করেছে। ছাত্রছাত্রীরা যথার্থভাবে এই কাজটা করে ছাত্রছাত্রীরা আমি বলবো যে আমার সময়ানুবর্তিতাকে যথাযথ মূল্য দিয়েছে। সেই জন্য ছাত্রছাত্রীদের নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করে না, তারা করবে এবং স্বাভাবিক। হ্যাঁ, সেই স্বাভাবিক ছন্দ থেকে তারা কিন্তু সরে আসেনি, সময়ে ছন্দ থেকে মিলিয়েছে। একটাই অনুষ্ঠান শুরু করেছে। আমি এইটাই চেয়েছিলাম যে সময়ের মূল্য আছে, সময় তার সময় না করলে পরে অনেক সময় অনেক ক্ষতিষ্কার করতে হয় আমাদের। আর বিশেষ কিছু বলছি না, কারণ 1টা থেকে এখানে অনেকেই আছেন 1টা থেকে বসে আছেন, এতক্ষণ যে ধৈর্য ধরে বসে আছেন সবাই তো আমার ছাত্র নয় বা নন নাকি, সেইটাই আমাকে অভিভূত করেছে। আমার বয়োজ্যেষ্ঠ যারা বসে আছেন মঞ্চে তাদের প্রত্যেককে শ্রদ্ধা নিবেদন করে আমার সামনে উপবিষ্ট
বয়োজ্যেষ্ঠ মানুষজনকে শ্রদ্ধা নিবেদন করে এবং অভিভাবিকাবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে শ্রদ্ধা নিবেদন করে এবং আমার ছাত্রদের শুভেচ্ছা এবং ছাত্রদের আমি কথা দিচ্ছি যে I am of the students, for the students, by the students. আমি ছাত্রদের আমার কাছে যে কোনো ধরনের বিষয়ে বসে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ ঘোষণা করছি। এবার আমি আমার ছাত্র সমাজকে আমাদের মূল পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ করার ঠিক আগে শেষ হয়ে ঘটনা শেষ ইটিএন হাই স্কুলের পক্ষ থেকে তাকে মানপত্র নির্ণয় করতে হবে। এই অনুষ্ঠান এখানে সমাপ্ত। এরপরে যে দ্বিতীয় ধারা এটা খোলামেলা যেমন এত বেশি মাহলে নেই, এত বেশি শৃঙ্খলার খড়খড়ে কিন্তু আমার জীবনের জন্য যদি কেউ বলে থাকে যে আমার কাছে এই সারা জীবন লেগে থাকে যে সমস্ত কি দেখেছিলেন একজন ছাত্র আছে বা তিনি বলে গেছিলেন যে আমার কাছে সাংবাদিকতা রয়েছে, এই প্রশ্নের উত্তর আমার কাছে যথেষ্ট। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সেটা এখানে একটুখানি ডিক্লেয়ার করতে হবে। আমরা এটা কিন্তু
পরিকল্পনা আপনি করতে আমি ভাবছি এই অনুষ্ঠানে অনুষ্ঠানটা স্যার এটা উপলক্ষ স্যার এই অনুষ্ঠানে একদিন মিটে গেল এই অনুষ্ঠানটা এমনই আবেগ তো বুঝতেই পারছেন আবেগের এখন সবাই আমরা আবেগ আমি একটু চিন্তা ভাবনা করি চিন্তা তো আছে না অপশন আপনার হাতে কিন্তু আপনি যে অনুমতিটা দিচ্ছেন যে এটা করা যায় এইটুকু বলতে পারি তো এইটুকু বলছি আমার অনুমতি আপনি না সমস্ত শুভানুধ্যায়ীকে বলছি যে আমরা বেশ কয়েকজন মিলে আমাদের শ্রদ্ধা শিক্ষকের কাছে একটা আবেদন দিয়েছি তো উনি এখনো সঠিক সিদ্ধান্ত কিছু জানাননি আমাদের আমরা আমাদের দাবি ওনার কাছে দাবি বলবো যে আমরা ছাত্র হিসেবে এটাই চাই ওনার কাছে ওনাকে আমাদের দেওয়ার কিছু আমাদের ঋণ শোধ করারও কোনো পদ্ধতি নেই তাতে কিছু নেই তো এই চির ঋণী হয়ে থাকতেও আমাদের ভালো লাগছে পাশাপাশি উনি বেঁচে থাকবেন তো আমাদের মধ্যে জেনারেশন আফটার জেনারেশন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তো যাতে এই উপস্থিত এই কটা জেনারেশন এর বাইরেও জিনিসটা ছড়িয়ে যায় সেই ব্যাপারে এমন একটা কিছু করার চিন্তা ভাবনা করছি আমরা যে উনি ওনার স্মৃতি তার মধ্য দিয়েই আমরা চর্চা করে যেতে পারি এই আবেদনটুকু আমরা কয়েকজন মিলেই ওনার কাছে রেখেছি এবং উনি আশা করি উনি হয়তো এই ব্যাপারে ওনার সম্মতি জ্ঞাপন করবেন এইটুকু অনুরোধ করছি ওনার কাছে আমাদের সবার তরফে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা বলি ওরা আগেও আমার পুরোনো ছাত্র সুনীল গৌতমরা ওই প্রস্তাব রেখেছে এবং এর জন্য কিন্তু ভাবনা চিন্তা প্রয়োজন তবে আমি সম্মতি দিয়েছি আমি জানাবো আমার পরের চিন্তা ভাবনা কি এবং এই ব্যাপারে আপনাদের অনুমতি দেব এটা আমি তাদেরকে বলেছি যে আমি অনুমতি দেবো এটা বলছি তবে ভাবনাটা একটু ভাবতে সময় লাগবে খুব স্বাভাবিক একটু সময় লাগবে শ্রদ্ধেয় শিক্ষক সহজবাবু বলেছেন আমাদের বন্ধু সুভাষ সরকারের অনুরোধ ক্রমে যে উনি একটি পরিকল্পনা করছেন বা ভবিষ্যতে আমাদের জানাবেন ওনার ইচ্ছে কি শিক্ষার সাথে সম্পৃক্ত কোনো বিষয় বা সমাজ কল্যাণের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে হয়তো উনি কোনো পরিকল্পনা গ্রহণ করবেন এবং আমরা ভবিষ্যতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সকলের কাছে আমরা স্যারের পক্ষ থেকে স্যারের অনুমতি নিয়ে আমরা যোগাযোগ করব যে যার সাধ্য মতো কন্ট্রিবিউট করবেন আর্থিক সাহায্যের কথা বলছি সেটা আমরা ভবিষ্যতে যোগাযোগ করব এই ঘোষণা আমরা মঞ্চ থেকে করছি এবং সকলকে সেই মানসিক প্রস্তুতি অবশ্য বলার অপেক্ষা রাখে না স্যার বলেছেন মানে আমরা মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি এই ঘোষণা করলাম আমরা ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করব ধন্যবাদ একটা ইয়ারে এক একজন বা দুজন করে রিপ্রেজেন্টেটিভ আছে তাই তো আচ্ছা আমি যেটা বলেছি মানে 30,000 মতন 78 থেকে শুনে না 78 থেকে 2000 পর্যন্ত যারা এইচএস পাস করেছো তাদেরকে কন্ট্রিবিউট করলে ভালো হয় এইটা আমি বলেছি আর কি সব মডুলেশন করে বলেছি এবারে যারা অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল তাদের উপর আচ্ছা চন্দ্রা বই আরে এই ওখানে ওখানে বললে হবে নাকি দিলেন আর কি চন্দ্রার ব্যক্তিগত ইচ্ছে এবং চন্দ্রা অনেকটা এগিয়েও গিয়েছিল আমরা পরবর্তীকালে স্যারকে জানাই এবং তারপর আলোচনাক্রমে এটা ঠিক হয় যে 50% চন্দ্রা যেহেতু আগে থেকেই ঠিক করে ফেলেছে করবে আমরা ওকে বলেছি ঠিক আছে তুমি যখন চেয়েছো করো আর 30,000 টাকা আমরা আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছি এবং আজকে উপস্থিত হয়েছি তারাই ভাগ করে নেব স্যার এই ঘোষণা করলেন বা প্রস্তাব দিলেন তাই এই প্রস্তাবে আমরা নিশ্চয়ই সম্মত নাকি তাহলে এই প্রস্তাব ধ্বনি ভোটে গৃহীত হলো এখন
ব্যাচ ওয়াইজ নিশ্চয়ই সবাই নামের তালিকা প্রস্তুত করেছেন। এখন এই 30,000 টাকা এখানে জানি না চন্দ্রের কাছে নিশ্চয়ই রয়েছে কোন কোন ব্যাচের ছাত্ররা কি সংখ্যায় উপস্থিত রয়েছে আজকে, সেই লিস্ট অনুযায়ী সকলে যারা নিশ্চয়ই এক একটা ব্যাচের এক একজন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি তুলবেন, তারপর চন্দ্রের কাছে সেগুলো আমরা জমা দেব। চন্দ্রকে আমি মাইক্রোফোন দিচ্ছি, যদি ওর কাছে কোনো লিস্ট থেকে থাকে কিভাবে রয়েছে ও একটা তৈরি করেছে ওই সোনাদাই বোধহয় করতে পারবেন। 82-তে মিনতি দি নীরজ দাস, 83 সালে শম্ভুদা ছন্দা দিয়ে আসে।